নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। 4 জনের যাবজ্জীবন, খালাস 10। দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা। বাংলাদেশ ভারতের মধ্যে টানাপোড়েন থাকলেও অর্থনীতি এগিয়ে নিতে একমত দুই দেশ। বাণিজ্য বাড়ানোর ঘোষণা ত্রিবেদীর। বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গে অতীতের মতোই ব্যবস্থা বললেন ভারপ্রাপ্ত মহাসচিব। সংকটে অন্যদের ঘাড়ে দাঁড় চাপায় সরকার, অভিযোগ নাহিদের। এবং এডিস লার্ভা ধ্বংসের 6 ওষুধের 5টি অকার্যকর বলছেন গবেষকরা। কীটনাশকের বিরুদ্ধে মশার প্রতিরোধ ব্যবস্থায় ডেঙ্গু বাড়ার শঙ্কা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জারিন। এবারে বিস্তারিত। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া 4 জনকে যাবজ্জীবন ও খালাস দেওয়া হয়েছে 10 আসামিকে। দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় দেন। রায় বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনের মৃত্যুদণ্ড হয়। আসামিদের সবাই কারাগারে আছেন। দর্শক, আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার ব্রিফ চলছে হাইকোর্টে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগুন লেগে গেল, এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে। এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন 4 জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ, সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ, সাজা হয়েছে সাদা হোসেন শামীম, সেও পুরুষ। কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন যে 4 জন মেয়ে, কিন্তু 4 জন মেয়ের ভিতরে 1 জন মহিলার মাত্র সাজা হয়েছে পপি, বাকি 3 জন তো পুরুষ। সুতরাং যে ডাইং ডিক্লারেশন তিনি দিয়েছিলেন সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা। তাহলে আর 1 জন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা আশা করি আমার যে আসামি আরেকজন আছেন জুবায়ের, সাইফুর রহমান জুবায়ের, তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাবো। না, মিডিয়া ট্রায়ালের ব্যাপারে কোনো অবজারভেশন দেয় নাই। কিন্তু আমি আগে থেকেই বলেছি, এখনো বলছি, যদি অতিমাত্রায় কোনো ক্রিমিনাল কেসের মিডিয়া ট্রায়াল হয় তাহলে অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ হোয়াট ইজ মিডিয়া ট্রায়াল। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। আর যে বাকি 6 জন নিয়েছে তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং তাও বলেছেন হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছে। এর মানে কি, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন দিয়েছেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে, আমি আর্গুমেন্ট রেখেছিলাম। ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরকা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবরেট করে নাই। সেই কারণে আজকে মনিকে, কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। কামরুন নাহার মনি হলে বোরকা কেনার দায়িত্বে ছিলেন বলে এলিগেশন। কামরুন নাহার মনি যদি খালাস পেয়ে থাকে তাহলে বোরকা আসলো কোথা থেকে? এই বোরকা কোথা থেকে বাই করা হলো? কামরুন নাহার মনির দায়িত্ব হলো বোরকা কিনার। দেখা গেছে যেদিন কনস্পিরেসি হওয়ার কথা তার 2 দিন আগে বোরকা হয়ে গেছে। এই বোরকার যে সব থেকে কিনা হয়েছে তাদেরকে এখানে সাক্ষী করা হয়েছে, তারা কামরুন নাহার মনিকে চিনেই নেই।
যদি না চিনে থাকে এই জন্য কামরুন আরমনিকে এখান থেকে খালাস দেওয়া হয়েছে। তাই যদি দেওয়া হয় তাহলে বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন আরমনি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ, মেয়ে কি করে পুরুষ হলো, নারী কি করে পুরুষ হলো? এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে কোনো একদিন। দর্শক, নুসরাতের হত্যা মামলার রায় নিয়ে আইনজীবী শিশির মুনিরের ব্রিফিং শুনছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েন থাকলেও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত দুই দেশ। দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে স্থল সীমান্তগুলো পুরোপুরি কার্যকরের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী দুই দেশই সার্বভৌম রাষ্ট্র, সেখানে ছোট বা বড় বলে কিছু নেই। নিজেদের স্বার্থ রক্ষা করেই সম্পর্ক এগিয়ে নিতে হবে। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবে। ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স করা, এই দেশের অবকাঠামো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে অতীতের মতোই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের বিষয়টিও বরদাস্ত করা হবে না। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। স্থানীয় সরকার নির্বাচনের দলীয় মনোনয়ন স্থানীয় প্রতিনিধিরা ঠিক করবেন বলেও জানান তিনি। নেতা কর্মী যদি জনগণের তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটি ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন। দেশে সংকট দেখা দিলেই বর্তমান সরকার নিজেদের দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় পন্থ, চাঁদাবাজি বিশ্বাস, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে একটি দুটো নেতাকর্মী মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটা যে সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, সেটাও কিন্তু আমাদের বহাল করতেছে। আমরা যদি সংবাদ মাধ্যমের বিষয়ে দেখি, গণমাধ্যমের বিষয়টি প্রায় 237টি সাংবাদিক হেনস্থা এবং গণপ্রতিনিধির ঘটনা ঘটেছে চলতি বছরের প্রথম 6 মাসে। এটা আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী। সরকার 2027 সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর সড়ক ভবনে আয়োজিত বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়ে আনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন কারণে প্রতি বছর প্রায় 5,000-এর মতো মানুষ সড়ক দুর্ঘটনায় শিকার হন। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। এডিস মশা ধ্বংসের 6 ওষুধের 5টি কাজ করছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের গবেষণায় তথ্যে উঠে এসেছে এমন তথ্য। এর ফলে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। তবে চিকিৎসকরা বলছেন, সবার সচেতনতায় কমতে পারে ডেঙ্গু। এর পাশাপাশি টিকাদানের মাধ্যমে হামের সংক্রমণ কমার আশাও জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের বেশিরভাগ ওষুধই কাজ করছে না। ঢাকা ও চট্টগ্রামের 3 শ্রেণীর 6টি মশানাশক পরীক্ষা করে 5টি কার্যকর না হওয়ার প্রমাণ পেয়েছেন গবেষকরা। মশানাশকের মাত্রা 10 গুণ বাড়ানোর পরেও 84% পর্যন্ত এডিস মশা বেঁচে থাকতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
এর ফলে প্রতিনিয়ত ডেঙ্গুর দাপট অব্যাহত। পাশাপাশি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চলতি বছর এ রোগে মৃত্যুর সংখ্যা ৮০ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ২৯,০০০। প্রথমে জ্বর থেকে ডেঙ্গু ধরা খাইছে, ওখান থেকে মানে অন্য ইয়েও ধরা খাইছে আর কি, ডায়াবেটিস ধরা খাইছে। আর এখন মশার ওষুধ মনে হয় আমি ১৫ দিনের ভিতরে 2 দিনও পাই নাই কে। এই অবস্থা, মশার যন্ত্রণা, পুরা ঘরে ঘরে মশার যন্ত্রণা, থেকে ডেঙ্গুর জ্বর। জায়গায় মশা, অনেক মশা, কাজীপাড়া, পূর্ব কাজীপাড়া, বুঝছেন না, কোনো ওষুধই ছিটে না। আজকে কম মাস ধরে ওষুধই দেখি না। ডেঙ্গুতে মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়ার পরেই হাসপাতালে না আসায় পরিস্থিতি জটিল হচ্ছে। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর এখনও আসলে যথেষ্ট সচেতন নয়। কারণ হচ্ছে যে আমরা আমাদের মৃত রোগীর যে আমাদের ডেথ রিভিউ হয়, সেখানে আমরা যেটা দেখতে পারি, আমাদের কাছে অনেক ডাটা আছে। আমরা দেখি যে ডেঙ্গু রোগীগুলো আসলে খুব ক্রিটিক্যাল স্টেজে আমাদের কাছে চলে আসেন, যেমন কোথাও জমানো পানি না রাখা, বিশেষত আমরা বলি যে 3 দিনের বেশি জমানো পানি না রাখা। হ্যাঁ, তো এই জায়গাগুলিতে যেমন মানুষকে সচেতন হতে হবে, আমাদের সিটি কর্পোরেশন থেকেও এই কাজগুলো করতে হবে, যে এগুলোকে পাবলিককে অ্যাওয়ার করে তোলা। এদিকে হামে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ১,৩০,০০০ ছাড়িয়েছে। তবে শিগগিরই সংক্রমণ কমার আশা করছেন চিকিৎসকরা। আমাদের প্রাথমিক অবস্থায় যেটা ছিল তার থেকে কমে এসছে, কিন্তু মাঝে আমাদের এটা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। হামের সংক্রমণটা যখন বেশি থাকবে তখন বাচ্চার দিকে খেয়াল রাখা, বাচ্চার পুষ্টির দিকে খেয়াল রাখা, যেমন আমাদের এখন মায়ের কাছ থেকে বাচ্চাদের যে ইমিউনিটিগুলো যায়, বিশেষত ব্রেস্ট ফিডিংয়ের যে ইস্যুগুলো, এখন তো আসলে খুব বেশি এই প্রবণতা নাই। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের ৮২%ই প্রথম 6 মাস মায়ের বুকে দুধ পায়নি, এমন তথ্য উঠে এসেছে গবেষণায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অতীতের ব্যর্থ বৃত্তাকার নৌপথ আবার চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানী ঢাকাকে ঘিরে বিদ্যমান ১১০ কিলোমিটার দীর্ঘ নৌপথ চালু হলে সড়কে যানবাহনের চাপ অনেকটা কমবে বলে মনে করছেন রাজধানীবাসী। তবে অতীত থেকে শিক্ষা না নিলে এই প্রকল্প আবারও ব্যর্থ হওয়ার আশঙ্কাও আছে। আর বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি না করে পর্যাপ্ত গবেষণা ও দীর্ঘ পরিকল্পনার পরে এমন প্রকল্প নেওয়া উচিত। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টি ও মানব বসতির শুরু থেকেই এখানকার ভূপ্রকৃতি, সভ্যতা, সংস্কৃতি ও জীবন জীবিকার ধারক বাহক নদী। নদীর সঙ্গে এই বদ্বীপের মানুষের সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের। রাজধানী ঢাকাকে ঘিরে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু, এই 4টি নদ নদীর ১১০ কিলোমিটার নৌপথ রয়েছে। এগুলো ব্যবহার করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু করলে নগরীর সড়কে যানবাহনের চাপ অনেকটা কমে যাবে বলে মনে করছেন রাজধানীবাসী। সদরঘাট যাওয়া যায়, গাবতলী যাওয়া যায়, কিন্তু যাত্রী কম হয় বুঝে এখন ওয়াটার বাসটা বন্ধ হয়ে গেছে। অনেক উন্নত দেশে তো এরকম ওয়াটার বাসের ব্যবস্থা আছে আমরা যতদূর জানি। তো যদি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এটা করা যায়, অবশ্যই এটা সফল হবে। সরকার নজর দেয় তাহলে মানে জনগণের জন্য উপকার হবে। আর যদি এটা মনে করে যে তারা এটা মানে ৯-৬ করবে, তাহলে এটা ৬ মাস পরে আবার সেই আগের মতোই অবস্থা হবে। তবে অতীত অভিজ্ঞতা বড় ব্যর্থতার। বুড়িগঙ্গার বাদামতলী ঘাটে এখনো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ৫-৬টি ওয়াটার বাস, যার সবকটি ভাঙাচোরা। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হয় ৩৬ কোটি টাকা। দ্বিতীয় ধাপে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্যয় হয় আরও ৪৭.৫ কোটি টাকা। বিআইডব্লিউটিসির তথ্যমতে সব মিলিয়ে বৃত্তাকার নৌপথ প্রকল্পে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১২২ কোটি টাকা, বিপরীতে আয় মাত্র ২,৫২ লাখ টাকা। এমন অভিজ্ঞতায় এটি সফলভাবে চালু করতে পর্যাপ্ত গবেষণা ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন এই পরিবেশবিদ। ঢাকা শহরের চারিপাশে যে ওয়াটার বাসটা করা হয়েছে এটা লাভজনক ছিল না, ফলে এটা বন্ধ হয়ে গেছে 2016 সালে। গভর্নমেন্ট যদি আবার করতে চায়, প্রপার একটা ফিজিবিলিটি স্টাডি করা উচিত, যে নাব্যতার যদি ঘাটতি থাকে কিভাবে নাব্যতা ফেরত আনতে হবে, যদি ড্রেজিং করতে হয় সেটা কত বছর থাকবে। এইভাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা লাভবান একটা প্রজেক্ট হবে। নাব্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও সাশ্রয়ী এবং সময়নিষ্ঠ সেবা নিশ্চিত করা এই উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মত দেন তিনি। নদীর নাব্যতা যদি থাকে তাহলে এইটাকে আমরা ট্রান্সপোর্ট মোড হিসাবে ব্যবহার করতে পারি,
এবং আমাদের ঢাকা শহরের উপরে যে ট্রান্সপোর্টের যে চাপ, এটাকে মিনিমাইজ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। বৃত্তাকার এই নৌপথে বিদ্যমান 28টি সেতুও নৌযান চালুর বড় বাধা বলেও মনে করেন বিশ্লেষকরা। অতীতে শত কোটি টাকা ব্যয়ে যে প্রকল্প ব্যর্থ হয়েছে, সেই সেবা আবার চালু হলে কতটা সফল হবে এমন প্রশ্ন যেমন রয়েছে, তেমনি ওয়াটার বাস ঘিরে মানুষের আগ্রহ কম নয়। তবে গবেষকরা বলছেন, ঢাকা ঘিরে 110 কিলোমিটার নৌপথ চালু করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণাধর্মী প্রকল্প। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ এক দশকেও শেষ হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং মাদক চোরাচালান বন্ধে উখিয়া টেকনাফ সীমান্ত জুড়ে নেওয়া সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের কোনো কোনো অংশ নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয়রা। ফলে অর্ধেক কাজ শেষ হওয়ার পর প্রকল্পটি আপাতত বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থের কারণেই ঢিমে তালে চলছে সড়ক নির্মাণ কাজ। আমানুল হক বাবুলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। নাফ নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মিয়ানমার। সীমান্তের 60 কিলোমিটার জুড়ে নিরাপত্তা জোরদারে 2017 সালে শুরু হয় পোল্ডার পুনর্বাসন ও সীমান্ত সড়ক নির্মাণের প্রকল্পের কাজ। প্রথমে ব্যয় ধরা হয় 142 কোটি টাকা, যদিও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 415 কোটি 58 লাখ টাকায়। 10 বছর পর শেষ হয়েছে প্রকল্পের 53.68% কাজ। এর মধ্যে বাঁধ পুনর্বাসন, খাল পুনঃখনন, পানি নিষ্কাশন অবকাঠামো ও বাঁধের উপর সড়ক নির্মাণের কাজও রয়েছে। তবে সুইচ গেট নিয়ে আপত্তি আছে স্থানীয়দের। এর পরিবর্তে ব্রিজ নির্মাণের দাবি তাদের। এইসব জটিলতায় আপাতত কাজ বন্ধ। অভিযোগ রয়েছে, এইসব আপত্তির পেছনে জনস্বার্থের চেয়ে সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থ জড়িত রয়েছে। বিজিবি অবশ্য বলছে, সীমান্তে যান চলাচল ও নজরদারি জোরদারে সড়কটি হওয়া জরুরি। কিছু মাদক ব্যবসায়ীরা তাদের অর্থ হাসিলের জন্য এই প্রজেক্টের চলমান কাজগুলো হচ্ছে যে আপাতত বন্ধ রাখছে। তারা চাইতেছে ব্রিজ দেওয়ার জন্য। আর আমাদের মানে পানি উন্নয়ন বোর্ড থেকে পাস হয়েছিল সুইচ গেট। যেভাবে বাজার আছে ওইভাবে যদি করা হয়, সেক্ষেত্রে বিজিবি বলেন, আপনার কোস্টগার্ড বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, সব ক্ষেত্রে 5 মিনিটের ভিতরে ওনারা গন্তব্যস্থানে যেতে পারবে। খবর যদি আসে তাহলে আমরা দ্রুত ওই পাশে যাইতে পারি, এই জন্য এই সুইচ গেটটা করা অনেক জরুরি। প্রকল্পের নকশায় ত্রুটির কারণে জটিলতা দেখা দেয় কাজ বন্ধের কথা জানিয়েছে স্থানীয় চেয়ারম্যান। প্রাক্কলনকারীরা যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেইটা মানব না, সেজন্য আমরা কাজ করতে দিচ্ছি না। এদিকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসন এবং এমপিএমদের সাথে বসে আমরা জিনিসটা সুরা করার চেষ্টা করেছিলাম, বা টেকনিক্যাল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন এটা নেপথ্যের সমস্যাটা কি, এটা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। নানামুখী জটিলতায় প্রকল্পটি দ্রুত শেষ করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 100 মিলিয়ন ইউরো চুক্তিতে লিলের 18 বছর বয়সী মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। 95 মিলিয়ন ইউরো ফিক্সড ও 5 মিলিয়ন ইউরো বোনাসের এই চুক্তির মেয়াদ 2031 সাল পর্যন্ত। 2026 বিশ্বকাপে আলো ছড়ানো এই তরুণ দ্রুতই সিটির মূল দলে যোগ দেবেন। বার্সেলোনায় চলে যাওয়া রদ্রি এবং রিয়াল মাদ্রিদে যাওয়া বার্নার্ডো সিলভার শূন্যতা পূরণে কোচ এনজো মারেস্কা তাকে দলে ফেরালেন। এর মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি টিনএজার খেলোয়াড় হতে যাচ্ছেন বুয়াদ্দি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আবার। নুসরাত হত্যা মামলায় 2 আসামি মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের যাবজ্জীবন, খালাস 10, দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা। বাংলাদেশ ভারতের মধ্যে টানাপোড়েন থাকলেও অর্থনীতি এগিয়ে নিতে একমত 2 দেশ, বাণিজ্য বাড়ানোর ঘোষণা ত্রিবেদীর। বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গে অতীতের মতোই ব্যবস্থা, বললেন ভারপ্রাপ্ত মহাসচিব। সংকটে অন্যদের ঘাড়ে দায় চাপায় সরকার, অভিযোগ নাহিদের। এবং এডিস লার্ভা ধ্বংসের 6 ওষুধের 5টিই অকার্যকর, বলছেন গবেষকরা। কীটনাশকের বিরুদ্ধে মশার প্রতিরোধ ব্যবস্থায় ডেঙ্গু বাড়ার শঙ্কা।
দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।